প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই একটা নির্দিষ্ট জিনিসের সামনে গিয়ে দাঁড়াই। আয়না। হুম, একদম। এটা তো আমাদের সবার ডেলি রুটিন। রাইট। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের চুল ঠিক করি, পোশাক পরার পর নিজেকে একবার দেখে নিই, আর ভাবি আমাকে ঠিকঠাক দেখাচ্ছে তো। হ্যাঁ, অথবা হয়তো ভাবি, ইস, চোখের নিচে কালি পড়ে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আয়না কি আসলেই আমাদের আসল চেহারা দেখায়? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে আয়নার ওই স্বচ্ছ ঠান্ডা কাঁচের ভেতর কি শুধু আমাদের চেহারাই থাকে, নাকি আমাদের বয়স বেড়ে যাওয়ার যে একটা অবদমিত ভয়, আমাদের ইনসিকিউরিটি, আর সবশেষে সময়ের এক চরম নিষ্ঠুরতা লুকিয়ে থাকে সেখানে? রাইট, আমরা সাধারণত সেভাবে ভাবি না। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে ডিপ ডাইভ করতে যাচ্ছি, যা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা বস্তুকে বলতে গেলে একটা সাইকোলজিক্যাল থ্রিলারের পর্যায়ে নিয়ে যাবে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। যাচ্ছে, কারণ আজ আমরা কথা বলবো সাহিত্য জগতের অন্যতম সেরা এবং তীক্ষ্ণ একটি সৃষ্টি নিয়ে। হুম। প্রখ্যাত আমেরিকান কবি সিলভিয়া প্লাথের ১৯৬১ সালে লেখা বিখ্যাত কবিতা মিরর বা আয়না। হুম। এই কবিতাটা কিন্তু জাস্ট কয়েক লাইনের কিছু শব্দের গাঁথুনি নয়। একদমই না, এটি মানব মনের এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, কবিতাটি কোনো মানুষের দৃষ্টিকোণ থেকে লেখা হয়নি। রাইট। কবি এখানে স্বয়ং আয়নাকে কথা বলার সুযোগ দিয়েছেন। হ্যাঁ, আয়নার নিজস্ব একটা কণ্ঠস্বর আছে এখানে, আর সে আমাদের মানুষ জাতিকে কিভাবে দেখে সেটাই এখানে মূল ফোকাস। আমাদের কাছে থাকা সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী আমরা এর পেছনে থিমগুলো আজকে এক্সপ্লোর করব। মানে আয়নাকে এখানে পার্সনিফাই বা ব্যক্তি সত্তায় রূপান্তর করা হয়েছে। আমরা তো সাধারণত মানুষের ইমোশন বা মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে অভ্যস্ত, তাই না? একদম। কিন্তু যখন একটা জড়বস্তু, যার কোনো নিজস্ব আবেগ নেই, সে যখন আমাদের দিকে তাকায়, তখন সে আসলে কি দেখে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কবিতার প্রতিটি লাইন ধরে ধরে এগোব, এর পেছনের মেটাফোরগুলো ডিকোড করব। বিশেষ করে আয়না এবং হ্রদের যে রূপক প্লাথা ব্যবহার করেছেন, সেটা সাইকোলজিক্যাল দিকটা এক্সপ্লোর করব। তো চলুন একেবারে প্রথম স্তবকেই চলে যাই, যেখানে আয়না নিজের পরিচয় দিচ্ছে। হ্যাঁ, প্রথম ৩টে লাইন এরকম: I am silver and exact, I have no preconceptions. Whatever I see, I swallow immediately, just as it is unmisted by love or dislike. অসাধারণ কিছু লাইন। বাংলায় যদি খুব সহজ করে বলি, আয়না বলছে, আমি রূপোর মতো স্বচ্ছ এবং নিখুঁত, আমার কোনো পূর্বধারণা নেই, আমি যা দেখি তা সঙ্গে সঙ্গে গ্রহণ করি বা গিলে ফেলি, যেমন আছে ঠিক তেমনই, ভালোবাসা বা অপছন্দের কোনো কুয়াশা ছাড়া। হুম এই যে এক্স্যাক্ট বা নিখুঁত শব্দটা, এটা শুনলেই কেমন যেন একটা ঠান্ডা রোবোটিক ফিল আসে, তাই না? ঠিক ধরেছেন। আয়না শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছে যে তার জগৎটা সম্পূর্ণ অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক। আয়না বলছে তার কোনো প্রিকনসেপশন বা পূর্ব ধারণা নেই। রাইট। আমরা মানুষেরা যখন কোনো কিছুর দিকে তাকাই, আমাদের মনের ভেতরে আগে থেকেই একটা ফিল্টার কাজ করে। হ্যাঁ, সাইকোলজিতে যাকে বলে কগনিটিভ বায়াস। এক্স্যাক্টলি। আমরা যাকে ভালোবাসি তাকে আমরা একটু সুন্দর করেই দেখি, তার ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে না। আবার যাকে আমরা অপছন্দ করি তার ভালো দিকগুলো আমরা ইগনোর করি। মানে আমাদের দৃষ্টি সবসময় আবেগের কুয়াশায় বা ওই যে কবিতায় বলল মিস্ট, ওই হ্যাঁ, মিস্টে আচ্ছন্ন থাকে। একদম তাই। কিন্তু আয়নার সেই আবেগ নেই, সে সম্পূর্ণ আনবায়াসড। এই বিষয়টা আমাকে আমাদের বর্তমান সময়ের একটা খুব পরিচিত জিনিসের কথা মনে করিয়ে দিচ্ছে। কি রকম? আয়নার এই বৈশিষ্ট্য অনেকটা আমাদের স্মার্টফোনের ক্যামেরার মতো। তবে ধরুন এমন একটা ক্যামেরা যেখানে কোনো বিউটি ফিল্টার বা এডিটিংয়ের সুযোগ নেই। খুব সুন্দর একটা উপমা। আমরা তো এখন স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রাম ফিল্টারে অভ্যস্ত, যেখানে স্কিন একদম স্মুথ দেখায়, চোখের নিচে ডার্ক সার্কেল উধাও হয়ে যায়। কিন্তু ফিল্টার ছাড়া ক্যামেরা যেমন আবেগ বোঝে না, সামনে যা আছে ঠিক তাই ক্যাপচার করে, বা কবিতার ভাষায় সোয়ালো করে, আয়নাও ঠিক তাই করে। রাইট। সে আপনাকে খুশি করার জন্য আপনার বলিরেখা মুছে দেবে না। আয়না শুধু প্রতিচ্ছবিটা নেয়, সেটাকে কোনোভাবেই ম্যানিপুলেট করে না। একদম। আর এই ম্যানিপুলেট না করার ক্ষমতা থেকেই আয়না নিজের সম্পর্কে একটা বিশাল দাবি করে বসে পরের লাইনগুলোতে। সিলভিয়া প্লাথ লিখছেন, আই এম নট ক্রুয়েল, ওনলি ট্রুথফুল, দি আই অফ এ লিটল গড ফোর কর্নার্ড। অর্থাৎ আমি নিষ্ঠুর নই, শুধু সত্যবাদী। আমি যেন এক ছোট্ট দেবতার চোখ, চারকোনা। ওয়েট।
এখানে আবার একটু খটকা লাগছে। হ্যাঁ বলুন। আয়না নিজেকে রীতিমতো দেবতার সাথে তুলনা করে ফেলল। এটা কি একটু বেশি অ্যারোগেন্ট বা অহংকারী শোনায় না? মানে একটা সামান্য কাঁচের টুকরো নিজেকে লিটল গড বলছে। শুনতে অ্যারোগেন্স মনে হতে পারে, কিন্তু আয়নার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এর লজিকটা কিন্তু খুব ক্লিয়ার। আচ্ছা। ঈশ্বর বা দেবতা যেমন সবকিছু দেখেন, নির্লিপ্ত থাকেন এবং মানুষের প্রতি কোনো পক্ষপাতিত্ব ছাড়াই পরম সত্যকে ধারণ করেন, আয়নাও ঠিক সেভাবেই কাজ করে। ও আচ্ছা, ওই অবজেক্টিভিটির জায়গা থেকে। হ্যাঁ, তবে খেয়াল করুন, সে কিন্তু নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলছে না, সে বলছে লিটল গড বা ছোট দেবতা, কারণ তার ক্ষমতা অসীম নয়, তার ক্ষমতা শুধু ওই 4টা কোণের ভেতরেই সীমাবদ্ধ। মানে ওই চারকোনা ফ্রেমের ভেতরে সেই ঈশ্বর, সেখানে তার রাই চূড়ান্ত। এক্স্যাক্টলি। খুব ইন্টারেস্টিং। আর আয়না এটাও বলছে যে আমি নিষ্ঠুর নই, শুধু সত্যবাদী। কিন্তু আমাদের কাছে মানে মানুষদের কাছে অনেক সময় তো সত্য আর নিষ্ঠুরতার মাঝে কোনো পার্থক্য থাকে না। সত্যিটা হজম করা কঠিন। রাইট। আয়নায় দেখানো সত্যটা যখন আমাদের এক্সপেকটেশনের সাথে মেলে না, তখন তো আয়নাকেই আমাদের সবচেয়ে নিষ্ঠুর শত্রু মনে হয়। কিন্তু আয়না তো আর মানুষের ইমোশন অনুযায়ী নিজেকে বদলাতে পারে না, তার দিক থেকে সে শুধু তার দায়িত্ব পালন করছে। হুম। এরপরে লাইনগুলোতে আয়না তার নিজের দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলে। সে বলছে, মোস্ট অফ দ্য টাইম আই মেডিটেট অন দি অপোজিট ওয়াল। ইট ইজ পিঙ্ক উইথ স্পেকলস। রাইট। I have looked at it so long, I think it is part of my heart. But it flickers. Faces and darkness separate us over and over. বাংলায় বললে বেশিরভাগ সময় আমি সামনের দেওয়ালটির দিকে তাকিয়ে ধ্যান করি। ওটা গোলাপি রঙের, ছোট ছোট দাগযুক্ত। মুখ আর অন্ধকার বারবার আমাদের আলাদা করে দেয়। একদম। জানেন, এই অংশটা পড়ার সময় আমার আয়নার জন্য একটু মায়াই হচ্ছিল। মায়া কেন? কারণ আয়নার জীবনটা আসলে কতটা একঘেয়ে আর বোরিং ভাবুন তো। সে হয়তো কোনো একটা বেডরুমের বাথরুমের দেওয়ালে ঝোলানো আছে। দিনের পর দিন সে শুধু উল্টো দিকের একটা গোলাপি রঙের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তার মনে হয় ওই দেওয়ালটাই তার হৃদয়ের একটা অংশ। রাইট। কিন্তু এই শান্তিটাও টেকে না, হ্যাঁ। কারণ মানুষ এসে সেই শান্তি নষ্ট করে দেয়। আয়নার জগৎটা খুব স্থির, কিন্তু ফেসেস অ্যান্ড ডার্কনেস বা মানুষের মুখ আর রাতের অন্ধকার বারবার তার আর ওই দেওয়ালের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। মানে মানুষ যখন আয়নার সামনে এসে দাঁড়ায়, তখন আয়নাকে বাধ্য হয়ে ওই মানুষের মুখটা রিফ্লেক্ট করতে হয়। একদম। তখন তার প্রিয় গোলাপি দেওয়ালটা ঢাকা পড়ে যায়। মানুষের এই অস্থিরতা, বারবার আয়নার সামনে আসা, এগুলো আয়নার স্থির জগতে একটা ডিস্টারবেন্স। তো এই প্রথম স্তবকে আমরা দেখলাম আয়না খুব চিল একটা ভাইবে আছে, তার কোনো ইমোশন নেই, সে একটা দেওয়ালের দিকে তাকিয়ে মেডিটেট করছে। কিন্তু কবিতার দ্বিতীয় স্তবকে গিয়ে এই পুরো দৃশ্যপট বা টোন সম্পূর্ণ বদলে যায়, তাই না? হ্যাঁ, পুরোপুরি। আয়না শুধু একটা অবজেক্টিভ জিনিস থাকে না, সে একটা ডিপ সাইকোলজিক্যাল স্পেসে পরিণত হয়। দ্বিতীয় স্তবকের শুরুতেই আয়না বলছে, নাও আই অ্যাম আ লেক। এখন আমি একটি হ্রদ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো ঠিক এই জায়গায়। কোন জায়গাটা? একটা আয়না তো দেয়ালের গায়ে ঝোলানো থাকে, ওটা ফ্ল্যাট বা সমতল, একটা 2 ডাইমেনশনাল জিনিস। তাহলে হঠাৎ করে সে নিজেকে হ্রদ বা লেক বলছে কেন? হ্রদ তো অনেক গভীর হয়। এই রূপান্তরের মানে কি? এটা এই কবিতার অন্যতম শক্তিশালী ম্যাটাফোর। আয়না যখন নিজেকে হ্রদ বলছে, তখন সে আসলে ভৌত সমতল কাঁচ থেকে গভীরতার একটা প্রতীকে পরিণত হচ্ছে। বুঝতে পারছি। এর পেছনের কারণটা হল ওই নারীটি। নারীটি যখন আয়নার সামনে আসছে, সে শুধু তার লিপস্টিক ঠিক করার জন্য বা চুল আঁচড়ানোর জন্য আসছে না, সে আয়নার ওপর বেন্জ ওভার করছে বা ঝুঁকে পড়ছে। মানে সে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। এক্স্যাক্টলি। হ্রদের পানি যেমন গভীর হয়, তেমনি এই আয়নাটাও এখন একটা মনস্তাত্ত্বিক গভীরতা পেয়েছে। নারীটি তার বাইরের চামড়া বা মুখাবয়ব দেখছে না, সে আত্ম-অনুসন্ধান বা সোল সার্চিং করছে। ওহ ওয়াও! সে নিজের চোখের দিকে তাকিয়ে খুঁজছে তার হারিয়ে যাওয়া যৌবন, তার আসল পরিচয়। এই ইন্টেন্স খোঁজার প্রক্রিয়াটাই একটা সমতল আয়নাকে গভীর হ্রদে পরিণত করেছে। মানে আয়না বদলায়নি, নারীটির দেখার ধরনটাই আয়নাটাকে একটা হ্রদ বানিয়ে দিয়েছে। রাইট। কিন্তু সেই হ্রদের গভীরে নারীটি যা দেখে সেটা তার মোটেও পছন্দ হয় না। এরপরে লাইনেই আয়না বলছে, দেন শি টার্নস টু দোজ লায়ার্স, দ্য ক্যান্ডেলস অর দ্য মুন। মানে তারপর সে মিথ্যাবাদীদের দিকে ফিরে যায়, মোমবাতি বা চাঁদের আলো।
এই লাইনটা আমার পার্সোনালি সবচেয়ে প্রিয়। মোমবাতি আর চাঁদের আলোকে সরাসরি লায়ার্স বা মিথ্যাবাদী বলে গালি দেওয়া হচ্ছে। এবং এই গালিটা খুব জাস্টিফাইড কিন্তু আয়নার দৃষ্টিকোণ থেকে। কিভাবে? ভেবে দেখুন, মোমবাতির আলো বা চাঁদের আলো কেমন হয়? খুব নরম, রোম্যান্টিক, মায়াবী। হ্যাঁ, অনেকটা ড্রিম লাইক। এই আলোতে মানুষের মুখের বলিরেখা, বয়সের ছাপ, স্কিনের দাগ এগুলো সব ঢাকা পড়ে যায়। এই নরম আলোতে একজন বয়স্ক মানুষকেও অনেক তরুণ আর সুন্দর দেখায়। ওহ আচ্ছা, মানে এগুলো সত্যিটা লুকিয়ে রাখে। একদম। নারীটি যখন হ্রদের মতো গভীর আয়নার সামনে দিনের কড়া আলোতে নিজের আসল বয়স্ক চেহারাটা দেখে মেনে নিতে পারে না, তখন সে ওই নরম আলোর কাছে আশ্রয় খোঁজে। এটা তো একদম আমাদের হিউম্যান নেচার। আমরা কঠিন, রূঢ় সত্যের চেয়ে আরামদায়ক মিথ্যাকে বেশি আপন করে নিই। ঠিক তাই। নারীটি এমন একটা মিথ্যাকে বিশ্বাস করতে চায় যা তাকে সান্ত্বনা দেবে। আয়না যেহেতু লিটল গড, সে কোনো কম্প্রোমাইজ করে না, তাই নারীটি আয়না থেকে মুখ ফিরিয়ে ওই রোম্যান্টিক মিথ্যার কাছে ছুটে যায়। ঠিক বলেছেন। কিন্তু মিথ্যার কাছে ছুটে গেলেও সত্য তো আর বদলে যায় না। না, তা যায় না। আয়না পরের লাইনে বলছে, I see her back and reflect it faithfully. She rewards me with tears and an agitation of hands. আয়না তো তার কাজটা ঠিকঠাকই করছে। নারীটি মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আয়না এখন তার পিঠ দেখাচ্ছে। কিন্তু নারীটির রিয়াকশনটা খেয়াল করুন। হ্যাঁ, টিয়ার্স অ্যান্ড অ্যাজিটেশন অফ হ্যান্ডস। সে কাঁদছে, তার হাত কাঁপছে। আয়না তাকে সত্যটা দেখানোর পুরস্কার হিসেবে পাচ্ছে হতাশা আর কান্না। এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগে আমার। কি সেটা? আয়না কিন্তু বুঝতে পারছে না নারীটি কেন কাঁদছে। আয়না তো ইমোশনলেস। সে ভাবছে, আমি তো ঠিক কাজটাই করলাম, তাহলে ও কাঁদছে কেন? এটাই হলো অবজেক্টিভ রিয়েলিটি আর সাবজেক্টিভ ইমোশনের মধ্যে একটা বড় ক্ল্যাশ। আয়নার কাছে বয়স বাড়াটা শুধু একটা ফিজিক্যাল চেঞ্জ, কিন্তু নারীটির কাছে বয়স বাড়াটা তার পুরো অস্তিত্বের ওপর একটা বিশাল আঘাত। এখান থেকেই আমরা কবিতার সবচেয়ে ডার্ক এবং ভীতিকর অংশে প্রবেশ করছি। রাইট। নারীটি সত্যকে ভয় পেলেও আয়না থেকে সে দূরে থাকতে পারে না। আয়না নিজেই বলছে, I am important to her. She comes and goes. Each morning, it is her face that replaces the darkness. আমি তার কাছে গুরুত্বপূর্ণ। সে আসে এবং যায়। প্রতিদিন সকালে তার মুখই অন্ধকারকে সরিয়ে দেয়। এই যে অবসেসিভ টেরিয়র, মানে সে ভয় পাচ্ছে, কাঁদছে, কিন্তু আবার পরদিন সকালে ঠিকই আয়নার সামনে এসে দাঁড়াচ্ছে। এটা অনেকটা ওই কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো অবস্থা। কারণ নারীটি তার হারানো যৌবনকে খুঁজছে। মানে সে আশায় থাকে যে হয়তো আজ সকালে আয়নায় সে তার পুরনো নিজেকে দেখতে পাবে। আর এই অবসেসিভ খোঁজায় রেজাল্ট হিসেবেই আসে কবিতার সবচেয়ে শক্তিশালী আর বলতে পারেন শিউরে ওঠার মতো শেষ দুটো লাইন। সিলভিয়া প্ল্যাথ লিখছেন, In me she has drowned a young girl, and in me an old woman rises toward her day after day like a terrible fish. এই লাইনগুলো সত্যি ভয়ের। আমার মধ্যে সে এক তরুণীকে ডুবিয়ে দিয়েছে এবং আমার মধ্যেই এক বৃদ্ধা প্রতিদিন তার সামনে উঠে আসে যেন এক ভয়ঙ্কর মাছের মতো। আমি যদি এটাকে একটা দৃশ্য হিসাবে কল্পনা করি, এটা অনেকটা একটা স্লো মোশন হরর মুভির মতো। স্লো মোশন হরর মুভি? খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, ধরুন নারীটি প্রতিদিন ওই হ্রদের পানির দিকে তাকাচ্ছে। আজ থেকে অনেক বছর আগে যখন সে প্রথম তাকানো শুরু করেছিল, তখন ওই পানিতে একটা ফুটফুটে তরুণীর মুখ ছিল। রাইট। কিন্তু সময়ের সাথে সাথে সেই তরুণীটা ধীরে ধীরে ওই হ্রদের অতলে ডুবে গেছে। আর তার বদলে একদম গভীর থেকে একটা ভয়ঙ্কর কুৎসিত মাছের মতো একটা চেহারা, তার নিজেরই বৃদ্ধ বয়সের চেহারা একটু একটু করে ভেসে উঠছে। প্রতিদিন সে আয়নায় তাকাচ্ছে আর দেখছে ওই টেরিবল ফিশ বা ভয়ঙ্কর মাছটা আরেকটু ওপরে উঠে এসেছে। এই মেটাফারটা একাধারে অসাধারণ এবং ভীষণ আতঙ্কের। এই অংশটি গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটে যেতে হবে। অবশ্যই। 1961-এ সিলভিয়া প্লাথ যখন এই কবিতাটি লেখেন, তখন তার প্রথম সন্তানের জন্ম হয়েছে। একজন নারীর জীবনে মাতৃত্ব অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসে, শুধু মানসিকভাবে নয়, আর শারীরিকভাবেও। হ্যাঁ, এটা একটা বড় ট্রানজিশন। প্লাথ হয়তো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে সেই শারীরিক পরিবর্তনগুলো নোটিস করছিলেন, আর তখনই তার মনে এই প্রশ্নটা আসে, বয়স বাড়াটাকে এত ভয়ঙ্কর কেন মনে হচ্ছে।
কেন একটা স্বাভাবিক বায়োলজিক্যাল প্রক্রিয়াকে টেরিবল ফিশ বা ভয়ঙ্কর মাছের সাথে তুলনা করা হলো? এক্স্যাক্টলি। বয়স তো পৃথিবী প্রতিটি মানুষের বাড়ে, এটা তো প্রকৃতির নিয়ম। তাহলে একটা বৃদ্ধার চেহারাকে ভয়ঙ্কর মাছ বলার লজিক কি? মাছ কেন, অন্য কিছু তো হতে পারত। মাছের ইমাজারির কারণ হল মাছ কোল্ড ব্লাডেড বা শীতল রক্তবিশিষ্ট প্রাণী। মাছের চোখে কোনো ইমোশন থাকে না, সে বোবা, সে পানির গভীরে নিঃশব্দে চলাফেরা করে। বুঝতে পারছি। আমাদের নিজেদের শরীর যখন বুড়িয়ে যায় তখন আমরা আমাদের নিজেদের শরীরকেই আর চিনতে পারি না। আমাদের ভেতরের মনটা হয়তো সেই ২০ বছর বয়সের তরুণীর মতোই রয়ে গেছে, কিন্তু বাইরের খোলসটা বদলে গেছে। রাইট। এই বাইরের অচেনা, শীতল আর বলিরেখাযুক্ত শরীরটাকেই ওই নারীর কাছে একটা এলিয়েন বা টেরিবল ফিশ মনে হচ্ছে। ওয়েট, তার মানে ভেতরের মানুষটা একই আছে, কিন্তু বাইরের চেহারার সাথে সেই ভেতরের সত্তার আর কোনো মিল নেই। এই যে নিজেরই শরীরের ভেতরে নিজেকে বন্দি বা অচেনা লাগা, এটা তো আসলেই একটা সাইকোলজিক্যাল হরর। একদম তাই। আর এর সাথে যুক্ত ছিল সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট। হ্যাঁ, 60s-এর সমাজ। ১৯৬১ সালের কথা ভাবুন। সমাজটা ছিল চরম পুরুষতান্ত্রিক। সেই সমাজে একজন নারীর মূল্যায়নের সবচেয়ে বড় মাপকাঠি কী ছিল? তার মেধা বা তার বুদ্ধিমত্তি নয়, বরং তার সৌন্দর্য এবং যৌবন। বুঝতে পারছি। এই দুটো জিনিসকে সমাজে এক ধরনের সোশ্যাল কারেন্সি বা সামাজিক পুঁজি হিসেবে ধরা হতো। আচ্ছা, তার মানে সমাজের চোখে তাদের ভ্যালু বা মূল্য নির্ধারণ হতো তারা দেখতে কতটা তরুণ এবং সুন্দর তার উপর ভিত্তি করে। এক্স্যাক্টলি। যখন সমাজ কোনো মানুষের, বিশেষ করে একজন নারীর মূল্য শুধুমাত্র তার বাইরের রূপ দিয়ে বিচার করে, তখন সেই রূপ হারিয়ে যাওয়াটা অত্যন্ত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। রাইট। যৌবন হারিয়ে যাওয়া মানে শুধু বয়স বাড়া নয়, সমাজ থেকে ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যাওয়া। সমাজের কাছে তার আর কোনো দাম নেই। ওই নারীটি যখন আয়নায় দেখে যে তার যৌবন ডুবে গেছে, সে আসলে তার সামাজিক অস্তিত্ব ডুবে যাওয়াটাই দেখতে পায়। আর ওই যে বৃদ্ধা উঠে আসছে, সে হল মৃত্যুরই একটা নীরব আগাম বার্তা। নারীটি বুঝতে পারে তার সময় ফুরিয়ে আসছে। এটা শোনার পর আমার গায়ে কাটা দিচ্ছে, সত্যি তো। কবিতার এই মেটাফোরগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা আমাদের আজকের বাস্তব জীবনের দিকে তাকাই, তাহলে দেখব এই কবিতাটি শুধুমাত্র সিলভিয়া প্লাথের নিজের ভয় নয়। না, এটা সবার ভয়। রাইট, এটি আমাদের সবার চিরন্তন ভয়। আমরা সবাই মরণশীল এবং আমরা কেউই এই নশ্বরতা মেনে নিতে চাই না। এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই ভয়টা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে গেছে। একদম ঠিক বলেছেন। আমরা এখন এমন একটা সোসাইটিতে বাস করি যেটা অবসেসড উইথ ইউথ বা তারুণ্য নিয়ে আচ্ছন্ন। অ্যান্টি এজিং ক্রিম, প্লাস্টিক সার্জারি, বোটক্স, এগুলো সব কি? এগুলো তো সেই চাঁদের আলো বা মোমবাতির আধুনিক ভার্সন, তাই না? এক্স্যাক্টলি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ওই টেরিবল ফিশ বা বার্ধক্যকে লুকিয়ে রাখতে। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই পারফেক্ট ছবি দেখতে চাই। সেখানে আয়নার এই নির্দয় সত্যবাদিতা আমাদের জন্য একটা বড় ধাক্কা। আমরা ফিল্টার ব্যবহার করে আমাদের ভয়েস, আমাদের ক্লান্তি, আমাদের জীবনের ছাপগুলোকে লুকিয়ে রাখতে চাই। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে একটা ভ্রম বা ইলিউশনের মধ্যে আটকে রাখি। আমরা অমর হতে চাই, অনন্তকাল তরুণ থাকতে চাই, কিন্তু বাথরুমের ওই ঠান্ডা আয়নাটা আমাদের সেই বিভ্রমটা ১ সেকেন্ডে ভেঙে দেয়। ঠিক। আয়না আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই মোমবাতির মিথ্যের আশ্রয় নিই না কেন, দিনের আলোতে কঠিন সত্যটা আমাদের মানতেই হবে। এই পুরো আলোচনাটা যদি আমরা সামারাইজ করি, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। আয়না কিন্তু ভিলেন নয়। একদমই না। আয়না তো প্রথম স্তবকেই বলেছে সে নিষ্ঠুর নয়। হ্যাঁ, সে শুধু তার কাজটা সততার সাথে করে। সে যা দেখে তাই দেখায়। কিন্তু আমরা মানুষেরাই আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পাই। আমরা নিজেদের আসল পরিচয়টা মেনে নিতে পারি না। রাইট। মানুষ স্বভাবতই কঠিন সত্যের চেয়ে আরামদায়ক মিথ্যাকে বেশি আপন করে নেয়। কিন্তু সত্যকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আয়নার অতলে লুকিয়ে থাকা সেই টেরিবল ফিশ প্রতিদিন একটু একটু করে আমাদের দিকেই এগিয়ে আসছে। এটা এমন এক যুদ্ধ যেখানে আমরা সবাই একদিন হার মানব। আজ আমরা সিলভিয়া প্লাথের মিরর কবিতার যে রূপকগুলো বিশ্লেষণ করলাম, তা সত্যি গভীর ভাবনার জন্ম দেয়। অনেক ডিপ একটা টপিক ছিল আজ। আমরা কিভাবে নিজেদের দেখি, আমাদের সমাজ কিভাবে আমাদের বিচার করে, আর সময় কিভাবে আমাদের তিলে তিলে বদলে দেয়, তার এক অসামান্য সাইকোলজিক্যাল প্রতিচ্ছবি এই কবিতা। এবং আমি বলবো, এই প্রতিচ্ছবি শুধু চেহারার নয়,
এটি আমাদের অস্তিত্বের, আমাদের অহংবোধের এবং শেষ পর্যন্ত আমাদের নশ্বরতার এক চিরন্তন রিমাইন্ডার। সত্যিই তাই। তবে বিদায় নেওয়ার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমরা তো প্রতিদিন আমাদের বাইরের রূপ, আমাদের চুল, আমাদের পোশাক দেখার জন্য আয়নার সামনে দাঁড়াই। আয়না আমাদের ফিজিক্যাল সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো আয়না পৃথিবীতে তৈরি হতো যা আমাদের বাইরের চেহারার বদলে আমাদের মনের ভেতরের প্রকৃত অবস্থাকে রিফ্লেক্ট করত। ওয়াও, দ্যাটস এ ভেরি ডিপ থট। যদি সেই আয়নায় আমাদের লুকানো ভয়, আমাদের গোপন অহংকার, আমাদের স্বার্থপরতা, আমাদের হিংসা আর আমাদের একদম ট্রুথ বা আসল রূপটা ফুটে উঠত, যেখানে কোনো সোশ্যাল ফিল্টার নেই, ভদ্রতার কোনো মুখোশ নেই, তাহলে কি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অতটা স্বাচ্ছন্দ্যের সাথে সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পেতাম? নাকি আমরা সেই ভেতরের টেরিবল ফিশকে দেখে আরও বেশি আঁতকে উঠতাম? আমার মনে হয় সেই আয়নার সামনে দাঁড়ানোটা মানুষের জন্য এই পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার একটি হতো। হয়তো অনেকেই সেই আয়না চিরতরে ভেঙে ফেলত। ঠিক বলেছেন। তো কাল সকালে ঘুম থেকে উঠে যখন আবারও সেই স্বচ্ছ কাঁচের সামনে গিয়ে দাঁড়াবেন, একবার ভাববেন, আয়না কি শুধু আপনার বাইরের চেহারাটা দেখাচ্ছে, নাকি আপনার অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা সেই ইনসিকিউরিটিগুলোও কেউ চোখের সামনে তুলে ধরছে? দারুণ একটা প্রশ্ন। এই ভাবনাটি নিয়ে আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ডাইমেনশন থেকে অজানা সব লেন্স নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।